পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে 2021 সালে ক্লাস 10-এর অঙ্কের 50 নম্বরের যে কোশ্চেন সেটটা দেওয়া হয়েছে সেটাকে নিয়ে একটু আলোচনা করব। তো এখানে প্রথমে কিছু এমসিকিউ প্রশ্ন রয়েছে। দেখো 8খানা প্রশ্ন রয়েছে এবং প্রত্যেকটা নাম্বার হচ্ছে 1 করে। তো এখানে প্রথম কোশ্চেনে বলছে বাস্তব সহগযুক্ত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোনটা সেটা লিখতে বলা হয়েছে। এখানে বলছে যে বাস্তব সহগযুক্ত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো এখানে ফার্স্ট কোশ্চেনে দেওয়া ছিল কত, এখানে দেওয়া হচ্ছে x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস 3x ইকাল টু 0। তো এটাকে নিয়ে যদি একটু সিম্পলিফাই করা যায় তাহলে এখানটা পাওয়া যাবে এক্স কিউব, মানে এক্সটাকে মাল্টিপ্লাই করছি এক্স স্কোয়ারের সাথে, তাহলে হয়ে যাবে এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 3x ইকাল টু 0। আমরা এই এক্সটাকে মাল্টিপ্লাই করেছি, তো দেখো এখানে এক্স কিউব চলে আসছে, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ নয়, দেখে বোঝাই যাচ্ছে। যেহেতু এখানে এক্স কিউব চলে আসছে তাহলে এটা দ্বিঘাত সমীকরণ নয়। অপশন বিটা দেখা যাক। এখানে রয়েছে এক্স স্কোয়ার ইন্টু দিয়ে রয়েছে এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস 6x ইকাল টু 0। তো এখানেও যদি এই দুটোকে মাল্টিপ্লাই করা যায় তাহলে এখানটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 6x ইকাল টু 0। তাহলে এখানেও এক্স এর ম্যাক্সিমাম পাওয়ারটা চলে আসছে এক্স টু দি পাওয়ার 4, তাহলে এখানে অপশন বিটাও দ্বিঘাত সমীকরণ নয়। নেক্সট হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস 1 মাইনাস এক্স ইকাল টু 0। এখানটায় কত হচ্ছে, এখানটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকাল টু 0। এক্সটাকে একবার এক্স এর সাথে একবার 1 এর সাথে মাল্টিপ্লাই করেছি, তাহলে কত পাবো এক্স স্কোয়ার মাইনাস 2x ইকাল টু 0। দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে, তাহলে এখানে অপশন সিটা হচ্ছে কারেক্ট। আবার ডিতে এখানে দেওয়া ছিল 2x মাইনাস 4, এখানটায় এক্স স্কোয়ার নেই, তাহলে অপশন ডিটাও হবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে অপশন সিটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে বলছে যে এই সমীকরণটা দুখানা বীজ লেখো। এখানে দেওয়া রয়েছে 2x মাইনাস 2 ইন্টু দিয়ে রয়েছে x প্লাস 3 ইকাল টু হচ্ছে 0। তো আমরা কি করবো, 2x মাইনাস 2 ইকাল টু একবার 0 লিখবো, তাহলে এখান থেকে x ইকাল টু কত পাওয়া যাবে, 2x ইকাল টু হয়ে যাবে 2, তাহলে x ইকাল টু হয়ে যাবে 2/2, ক্যান্সেল করলে পড়ে থাকছে 1, তাহলে আমরা x ইকাল টু 1 পাচ্ছি। আবার x প্লাস 3 ইকাল টু 0 লিখবো, তাহলে x ইকাল টু কত হচ্ছে মাইনাস 3 হয়ে যাবে। তাহলে আমরা দুখানা বীজ কত পাচ্ছি, একটা পাচ্ছি 1, একটা পাচ্ছি মাইনাস 3, তাহলে এখানে অপশন সিটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে বলছে 10% সরল সুদের হারে 50 টাকার 2 বছরের সুদ এবং ওই একই হারে 100 টাকার 1 বছরের সুদের দ্বিগুণ অর্ধেক 1/4 সমান। রেট অফ ইন্টারেস্ট বলছিল 10%, এটা দুটো ক্ষেত্রেই সেম রয়েছে। তো প্রথম ক্ষেত্রে প্রিন্সিপালটা বলছিল 50 টাকা, দ্বিতীয় ক্ষেত্রে প্রিন্সিপালটা বলছিল কত না 100 টাকা। প্রথম ক্ষেত্রে টাইমটা বলছিল কত না 2 বছর, দ্বিতীয় ক্ষেত্রে টাইমটা বলছিল 1 বছর। তোমরা দুটো ক্ষেত্রেই সুদের পরিমাণটা বার করব। তো আই ইকাল টু কত হয় না PTR বাই 100। তো এখানে পি এর জায়গায় বসবে 50, টি এর জায়গায় বসবে 2, আর এর জায়গায় বসবে 10, বাই দিয়ে হচ্ছে 100। তো এখান থেকে একটা শূন্য ক্যান্সেল করা যাবে, এখান থেকে আরেকটা শূন্য ক্যান্সেল করা যাচ্ছে, তাহলে হচ্ছে 10 টাকা। আর দ্বিতীয় ক্ষেত্রে ইন্টারেস্টটা কত হচ্ছে, সেম ফর্মুলা অ্যাপ্লাই করছি। তো এখানে পি বলতে রয়েছে 100, টি বলতে রয়েছে 1, আর বলতে রয়েছে 10, বাই দিয়ে বসছে 100, এখান থেকে 100 টাকায় ক্যান্সেল করা যাবে, তাহলে হচ্ছে 10। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটো ক্ষেত্রেই ইন্টারেস্টটা সমান হচ্ছে, তাহলে এখানে অপশন ডিটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে বলছে ও কেন্দ্রীয় একটা বৃত্ত রয়েছে যার দুখানা জ্যা হচ্ছে PQ এবং RS। ছবিটা আঁকা যাক। ও কেন্দ্রীয় একটা বৃত্ত রয়েছে, সেই বৃত্তটা দুখানা জ্যা হচ্ছে PQ এবং RS। এই একটা জ্যা হচ্ছে PQ, এই একটা জ্যা হচ্ছে RS।
তো এখানে বলা হচ্ছে যে ও বিন্দু থেকে পি কিউ জ্যায়ের দূরত্ব হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে ও বিন্দু থেকে আর এস এর দূরত্ব কত হবে? ও বিন্দু থেকে পি কিউ জ্যাটার দূরত্ব হচ্ছে 8 সেন্টিমিটার, মানে এই ডিস্টেন্সটা বলে দিয়েছে 8 সেন্টিমিটার। তাহলে বলছে যে ও বিন্দু থেকে আর এস এর দূরত্বটা কত হবে? এখানে বলে দেওয়া ছিল যে পি কিউ এবং আর এস এর দৈর্ঘ্যটা হচ্ছে সমান। পি কিউ এর যা দৈর্ঘ্য হচ্ছে আর এস এর দৈর্ঘ্যটা হচ্ছে সমান। তো দেখো, যেহেতু পি কিউ এবং আর এস দুটো জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে সমান, তাহলে ও বিন্দু থেকে পি কিউ এর দূরত্ব, এটাকে যদি ও সি ধরে নেওয়া যায়, তাহলে ও সি যদি 8 সেন্টিমিটার হয়, তাহলে ও বিন্দু থেকে আর এস এর দূরত্ব, মানে এটাকে যদি ও বি ধরে নেওয়া হয়, তাহলে ও বিটাও 8 সেন্টিমিটার হবে। কথাটা বুঝতে পারলে? পি কিউ এবং আর এস এর যেহেতু দৈর্ঘ্যটা সমান, তাহলে ও বিন্দু থেকে পি কিউ এর যা দূরত্ব হবে, ও বিন্দু থেকে আর এস এর দূরত্বটাও সেম হবে। তো ও বিন্দু থেকে পি কিউ এর দূরত্ব বলেছিল 8 সেন্টিমিটার, তাহলে ও বিন্দু থেকে আর এস এর দৈর্ঘ্যটাও হবে 8 সেন্টিমিটার। তাহলে এখানে অপশন এইটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে বলছে যে ওকেন্দ্রীয় একটা বৃত্ত রয়েছে, তো পি বিন্দু থেকে এর উপর একটা স্পর্শক টানা হয়েছে যেটা বৃত্তকে কিউ বিন্দুতে স্পর্শ করেছে। ওকেন্দ্রীয় একটা বৃত্ত রয়েছে, তো এই বৃত্তটা একটা স্পর্শক রয়েছে, পি বিন্দু থেকে স্পর্শকটাকে টানা হয়েছে। পি বিন্দু থেকে স্পর্শকটাকে টানা হয়েছে, আর স্পর্শকটা হচ্ছে পি কিউ। এখানে বলে দিয়েছিল যে স্পর্শকটা বৃত্তকে কিউ বিন্দুতে স্পর্শ করেছে। এই যে স্পর্শকটা বৃত্তকে কিউ বিন্দুতে স্পর্শ করেছে, তাহলে স্পর্শকটা হচ্ছে পি কিউ। তো এখানে কয়েকটা মাপ দেওয়ার হচ্ছে, কি কি বলছে? বলছে ও কিউটা হচ্ছে 9 সেন্টিমিটার, ও কিউ 9 সেন্টিমিটার, পিও হচ্ছে 15 সেন্টিমিটার। ও কিউ এটা হচ্ছে 9 সেন্টিমিটার, আর ও পিটা হচ্ছে 15 সেন্টিমিটার। তাহলে আমাদের জিজ্ঞেস করেছে পি কিউ এর দৈর্ঘ্যটা কত। আমাদের জিজ্ঞেস করা হচ্ছে এখানে পি কিউ এর দৈর্ঘ্য কত হবে। তো আমরা কি করব? দেখো, একটা বৃত্তের স্পর্শক আর একটা বৃত্তের ব্যাসার্ধ সবসময় 90 ডিগ্রি কোণ তৈরি করে। তো এখানে ও কিউটা তো বৃত্তের ব্যাসার্ধ, দেখে বুঝতেই পারছো। ও কিউটা তো বৃত্তের ব্যাসার্ধ, সেটা তোমরা দেখে বুঝতেই পারছো। তো একটা বৃত্তের ব্যাসার্ধ এবং একটা স্পর্শক সবসময় 90 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে ওপি কিউ, এই যে ত্রিভুজটা, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। ওপি কিউ ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তো এই সমকোণী ত্রিভুজটার ওপিটা হচ্ছে অতিভুজ। অতিভুজটা দেওয়ার হচ্ছে কত না 15 সেন্টিমিটার। এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের অতিভুজটা হচ্ছে ওপি। ওপি দেওয়ার হচ্ছে 15 সেন্টিমিটার, ও কিউ দেওয়ার হচ্ছে 9 সেন্টিমিটার। আমাদের এই লম্বটা বার করতে হবে। লম্বটা কি করে বার করব? না রুট ওভার অফ অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমির স্কোয়ার। অতিভুজের স্কোয়ার থেকে ভূমির স্কোয়ারটাকে মাইনাস করে দিতে হবে। তাহলে এখানটা হচ্ছে 15 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার, মানে অপশন বিটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে বলছে দুটো নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে 25:16। তাহলে বলছে এদের আয়তনের অনুপাত কত? তো ধরে নেওয়া যাক প্রথম গোলকের ব্যাসার্ধ হচ্ছে R1, এত একক, আর দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ হচ্ছে R2, এত একক।
তাহলে প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে? প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল হয়ে যাবে 4πr1 স্কোয়ার, এত বর্গ একক। আর দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে? দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল হয়ে যাবে 4πr2 তার স্কোয়ার, এত বর্গ একক। প্রথম গোলকের আয়তন কত হবে? প্রথম গোলকের আয়তনটা হয়ে যাবে 4/3πr1 কিউব, এত ঘন একক। আর দ্বিতীয় গোলকের আয়তন কত হবে? দ্বিতীয় গোলকের আয়তন হয়ে যাবে 4/3πr2 কিউব, এত ঘন একক। তো এখানে দুটো গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া রয়েছে। কত বলছে না? 25:16। মানে বলা যেতে পারে যে 4πr1 স্কোয়ার বাই 4πr2 স্কোয়ার, এটা ইকুয়াল টু দেওয়া হচ্ছে 25/16। দুটো গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া ছিল। তো এখান থেকে আমরা 4πটাকে ক্যান্সেল করতে পারবো। তাহলে কত হচ্ছে? r1/r2, দুটোরই স্কোয়ার ছিল তাই হোল স্কোয়ার করে দিলাম, এটা হয়ে যাবে 25/16। আচ্ছা, 25টাকে লিখতে পারি আমরা 5 স্কোয়ার, 16টাকে লিখতে পারি 4 স্কোয়ার। তাহলে এখানটা হচ্ছে r1/r2 হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 5/4 হোল স্কোয়ার। তাহলে দেখো দুদিকেই স্কোয়ার রয়েছে, তাহলে স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কত হচ্ছে? r1/r2 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 5/4। এবার বলছি এদের আয়তনের অনুপাত কত হবে। প্রথমটার আয়তন ছিল 4/3πr1 কিউব, দ্বিতীয়টার আয়তন ছিল 4/3πr2 কিউব। 4/3πr2 কিউব, এদের অনুপাত বার করতে হবে। তাহলে এখানে 4/3πটাকে ক্যান্সেল করছি, তাহলে কত হবে? r1/r2 হোল কিউব হয়ে যাবে। তো r1/r2 কত পাওয়া গেছে? r1/r2 পাওয়া গেছে 5/4। তাহলে এখানে লিখবো 5/4 হোল কিউব, মানে হোল কিউবটা তো প্রথমেই ছিল। r1/r2 এর জায়গায় আমরা 5/4 বসিয়ে দিয়েছি। তাহলে এখানটা কত হবে? এখানটা হয়ে যাবে 125/64, মানে এটাকে লেখা যেতে পারে 125:64। মানে এখানে অপশন ডিটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে বলছে দুখানা বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। এবারে বলছে যে এ বি বৃত্ত দুটোর একটা সাধারণ স্পর্শক, যেটা বৃত্ত দুটোকে এ আর বি বিন্দুতে স্পর্শ করেছে। মানে দুখানা সার্কেল রয়েছে, এরা পরস্পরকে সি বিন্দুতে ছেদ করেছে। এই দুখানা বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে স্পর্শ করেছে, মানে এই পয়েন্টটা হচ্ছে সি। এবার বলছে যে এদের একটা সাধারণ স্পর্শক রয়েছে, দুখানা বৃত্তর একটা সাধারণ স্পর্শক রয়েছে। তো স্পর্শকটা বলছে এ বি। এই সাধারণ স্পর্শকটার নাম দেওয়া হচ্ছে এ বি। তাহলে বলছে অ্যাঙ্গেল এ সি বি, এই কোণটার মানটা কত হবে? অ্যাঙ্গেল এ সি বি, এই কোণটার মান কত হবে? অ্যাঙ্গেল এ সি বি, এই কোণটার মানটা হবে সবসময় 90 ডিগ্রি। এই প্রুফটা একটা অন্য কোনো একটা মডেল অ্যাক্টিভিটি টাস্কে আলোচনা করা হয়েছিল। সবসময় মাথায় রাখবে যে ধরে নেওয়া যাক দুখানা বৃত্ত পরস্পরকে একটা বিন্দুতে স্পর্শ করেছে, এদের একটা সাধারণ স্পর্শক রয়েছে। এই সাধারণ স্পর্শকটা বৃত্ত দুটোকে এ পয়েন্টে আর বি পয়েন্টে স্পর্শ করেছে। তাহলে এই যে কোণটা তৈরি হবে, এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে অপশন ডিটা হচ্ছে কারেক্ট। এটাকে নিয়ে একটা অন্য ভিডিওতে আলোচনা করা হয়েছিল বলে আমি এটাকে আর বিস্তারিত আলোচনা করলাম না। নেক্সট কোশ্চেন দেখা যাক।
এখানে বলছে একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 147 পাই বর্গ সেন্টিমিটার। তাহলে উহার ব্যাসার্ধ কত? নিরেট অর্ধগোলক বলেছে, অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? এটা হচ্ছে 3 পাই আর স্কোয়ার, এটা একটা হচ্ছে 147 পাই এত বর্গ সেন্টিমিটার। মানে এই সমগ্র তলের ক্ষেত্রফল ইকাল টু বলে দিয়েছে 147 পাই। তাহলে এখান থেকে পাইটাকে ক্যান্সেল করা যাবে, তাহলে আর স্কোয়ার ইকাল টু কত হবে? 147/3। 3 দিয়ে ক্যান্সেল করলে এখানে হচ্ছে 49, আর ইকাল টু কত হচ্ছে? √49। তাহলে পাওয়া যাচ্ছে 7 এত সেন্টিমিটার। তো আমাদের এখানে ব্যাসার্ধ জিজ্ঞেস করা হচ্ছিল, ব্যাসার্ধ হচ্ছে 7 সেন্টিমিটার। অপশন সিটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে কিছু ট্রু ফলস দেওয়া রয়েছে। এখানে বলছে একটি ঘনকের প্রতিটা ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের আয়তনের 1/8 অংশ হবে। তো আমরা ধরে নিচ্ছি যে আগের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, তাহলে ঘনকটার আগের আয়তন কত হবে? আগের আয়তনটা হয়ে যাবে a³ এত ঘন একক, বর্তমানে দৈর্ঘ্য কত হবে? বর্তমানে বাহুর দৈর্ঘ্যটা হয়ে যাবে অর্ধেক, মানে a/2 এত একক। তাহলে বর্তমানে আয়তন কত হবে? বর্তমানে আয়তন বার করতে গেলে বাহুর কিউব করতে হবে, মানে a/2 এর কিউব করতে হবে। তাহলে এটা হয়ে যাবে a³/8 এত ঘন একক। তাহলে দেখো আগের আয়তন ছিল a³, বর্তমানে আয়তনটা কত হচ্ছে? বর্তমানে আয়তনটা হচ্ছে a³/8। আগের আয়তন ছিল a³, বর্তমানে হয়ে গেছে a³/8। তাহলে দেখে বোঝাই যাচ্ছে যে বর্তমানে আয়তনটা আগের আয়তনের 1/8 অংশ হয়ে গেছে। এখানে স্টেটমেন্টে এটাই দেওয়া ছিল, তাহলে স্টেটমেন্টটা ট্রু রয়েছে। নেক্সট কোশ্চেনে বলছে a/2 = b/3 = c/4। তাহলে বলছে a/b/c = 4:3:2 হবে। তো এটাকে আমরা কিরকম ভাবে সলভ করবো? দেখো a/2 = b/3 = c/4 আমরা k ধরে নেব। তাহলে a = কত হবে? a/2 = k ধরলে তাহলে a = হয়ে যাচ্ছে 2k, আবার b/3 = k ধরলে তাহলে b = হয়ে যাচ্ছে 3k, c/4 = k ধরলে তাহলে c = হয়ে যাচ্ছে 4k। তাহলে a/b/c = কত হবে? এর জায়গায় বসবে 2k, b এর জায়গায় বসবে 3k, আর c এর জায়গায় বসবে 4k। কেটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে হয়ে যাবে 2:3:4। তাহলে দেখে বোঝাই যাচ্ছে স্টেটমেন্টটা ফলস রয়েছে। নেক্সট কোশ্চেনে বলছে যে আসল p টাকা বার্ষিক সুদের হার হচ্ছে r%। তাহলে দ্বিতীয় বছরের মূলধন হবে PR/100। এখানে বলে দিয়েছিল চক্রবৃদ্ধি সুদ। দেখো আসল বলে দেওয়া রয়েছে, রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে। তাহলে বলছে দ্বিতীয় বছরের মূলধন কত, মানে দ্বিতীয় বছরের প্রিন্সিপাল কত হবে? চক্রবৃদ্ধি সুদে কি হয়? প্রথম বছরে সুদে আসলে যেটা হচ্ছে সেটাই হচ্ছে দ্বিতীয় বছরের আসল। চক্রবৃদ্ধি সুদে তো সেটাই হয়, প্রথম বছরে যেটা সুদে আসলে হচ্ছে সেটা হচ্ছে দ্বিতীয় বছরের আসল। তো এখানে আমাদের দ্বিতীয় বছরের আসলটা বার করতে হবে, বা বলা যেতে পারে প্রথম বছরের সুদে আসলে কত হচ্ছে সেটা আমাদের বার করতে হবে। তো এনটাকে আমরা 1 ধরে নিচ্ছি, তাহলে সুদে আসলে কত হবে? p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n। তো এনের জায়গায় 1 বসবে, তো 1টাকে তো না লিখলেও চলে। তাহলে প্রথম বছরের শেষে সুদে আসলে এই টাকাটা হচ্ছে। তাহলে দ্বিতীয় বছরের জন্য আসল কোনটা হবে? দ্বিতীয় বছরের জন্য আসল হয়ে যাচ্ছে এই টাকাটা।
দ্বিতীয় বছরের মূলধন হয়ে আছে এই টাকাটা, প্রথম বছরের সুদে আসলে যেটা পেলাম সেটাই হচ্ছে চক্রবৃদ্ধি সুদে দ্বিতীয় বছরের জন্য আসল। কিন্তু এখানে দেওয়া ছিল PR/100, তাহলে দেখে বোঝাই যাচ্ছে স্টেটমেন্টটা ফলস রয়েছে। নেক্সট কোশ্চেনে একটা ছবি দেওয়া রয়েছে, এখানে বলছে যে AB একটা ব্যাস, ABটা ডায়ামিটার সেটা বলে দিয়েছে। তাহলে বলছে AQB এটা হচ্ছে সূক্ষ্মকোণ। আচ্ছা, এখানে APB এটা তো হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। APB এই যে কোণটা রয়েছে এই কোণটা তো হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, আর অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে 90 ডিগ্রি, মানে APBটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে AQBটা কত হবে? AQBটা 90 ডিগ্রির বেশি হবে, কারণ এটা কিন্তু অর্ধবৃত্তস্থ কোণ নয়। AQBটা কিন্তু অর্ধবৃত্তস্থ কোণ নয়। আমরা এখানে যতগুলোই কোণ আঁকি না কেন, ধরে না যাক এই কোণটা অথবা এই কোণটা, সবকটা কোণই 90 ডিগ্রির থেকে বেশি হবে। তাহলে বলা যেতে পারে AQB কোণটা হচ্ছে স্থূলকোণ, 90 ডিগ্রির থেকে বেশি মানে স্থূলকোণ, কিন্তু এখানে দেওয়া ছিল সূক্ষ্মকোণ, মানে এই স্টেটমেন্টটা ফলস রয়েছে। নেক্সট কোশ্চেনে বলছে ABC একটা ত্রিভুজ রয়েছে, ধরে নেওয়া যাক ABC ত্রিভুজ হচ্ছে এটা, এই পয়েন্টটা হচ্ছে A, এই পয়েন্টটা হচ্ছে B, এটা হচ্ছে C। এবার বলছে BC বাহুর উপর একটা বিন্দু নেওয়া হচ্ছে D, BC বাহুটার উপর একটা পয়েন্ট হচ্ছে D। এবার AD BC এর উপর লম্ব রয়েছে, ADটা লম্ব রয়েছে BC এর উপর। এবার বলছে ABD বলতে হচ্ছে এই ত্রিভুজটা, এটা সদিশ হবে CAD এর সাথে, মানে এই ত্রিভুজটার সাথে। দেখো, যদি এখানে এই কোণটা 90 ডিগ্রি দেওয়া থাকতো, যদি এই কোণটা 90 ডিগ্রি দেওয়া থাকতো, তাহলে আমরা বলতে পারতাম যে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সদিশ হবে। কিন্তু এখানে এই কোণটা 90 ডিগ্রি দেওয়া নেই, 90 ডিগ্রি এটা বলে দেওয়া নেই, তাহলে কিন্তু আমরা ABD আর CAD এই দুখানা ত্রিভুজকে সদিশ বলতে পারবো না। যদি এটা 90 ডিগ্রি উল্লেখ করে দেওয়া থাকতো তখন আমরা বলতে পারতাম। তাহলে এই স্টেটমেন্ট আছে ফলস। নেক্সট কোশ্চেনে বলছে শুভেন্দু আর নৌসাদ যথাক্রমে 1500 টাকা আর 1000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। তো 1 বছর পরে 75 টাকা ক্ষতি হয়েছে। তো শুভেন্দুর ক্ষতি হচ্ছে 30 টাকা। ট্রু অর ফলস জিজ্ঞেস করেছে। তো এখানে শুভেন্দু আর নৌসাদের মূলধনের অনুপাত কত বলেছে? দেখো, আমি পুরো নামটা লিখিনি, তোমরা পুরো নামটাই লিখবে। এদের মূলধনের অনুপাত বলছে 1500:1000। তাহলে দুটো শূন্য ক্যান্সেল হয়ে যাবে, তাহলে হচ্ছে 15:10। 5 দিয়ে কাটলে এখানটা হচ্ছে 3, এখানটা হচ্ছে 2। তাহলে শুভেন্দু আর নৌসাদের মূলধনের অনুপাত আমরা পেয়ে যাচ্ছি 3:2। এবার মোট ক্ষতি বলেছিল 75 টাকা, মোট ক্ষতি বলছিল 75 টাকা। তো তার মধ্যে শুভেন্দুর ক্ষতি বলছিল কত? 30 টাকা। তাহলে নৌসাদের ক্ষতি কত হবে? দুটোকে মাইনাস করে দিতে হবে, তাহলে হচ্ছে 45 টাকা। তাহলে শুভেন্দু এবং নৌসাদের ক্ষতির অনুপাত কত হচ্ছে? ক্ষতির অনুপাতটা হয়ে যাচ্ছে 30:45। তো এটাকে যদি 15 দিয়ে ক্যান্সেল করা যায় তাহলে এখানটা হচ্ছে 2:3। তো দেখো, এদের মূলধনের অনুপাতটা যেটা হবে ক্ষতির অনুপাতটাও সেম হওয়ার কথা, কিন্তু মূলধনের অনুপাত রয়েছে 3:2 আর ক্ষতির অনুপাত রয়েছে 2:3, মানে অনুপাত দুটো এক হচ্ছে না। তাহলে বলা যেতে পারে স্টেটমেন্টটা ফলস রয়েছে। নেক্সট কোশ্চেনে একটা ত্রিভুজ দেওয়া রয়েছে, ত্রিভুজটা হচ্ছে PQR। তো এখানে QR এর সাথে সমান্তরাল ভাবে রয়েছে ST। ছবিটা এখানে নেওয়া যাক। একটা ত্রিভুজ রয়েছে, সেই ত্রিভুজটা হচ্ছে PQR। তো এখানে QR এর সাথে সমান্তরাল রয়েছে ST। এবার এখানে বলছে যে PQ/PS এর রেশিওটা ইকুয়াল হবে PR/PT এর সাথে। এখানে বলছে PQ/PS এই রেশিওটা ইকুয়াল হবে
পি আর বাই পিটি এর সাথে পি কিউ বলতে হচ্ছে এই পুরো বাহুটা, এই পুরো বাহুটার সাথে যদি পি এস এর অনুপাত করা যায়, যেটা পাওয়া যাবে সেটা পি আর মানে এই পুরো বাহুটার সাথে পিটি এর অনুপাতের সমান হবে। স্টেটমেন্টটা ট্রু রয়েছে। নেক্সট কোশ্চেনে বলছে একটা শঙ্কু রয়েছে যার উচ্চতা, তির্যক উচ্চতা শঙ্কুটির উচ্চতার দ্বিগুণ। তাহলে বলছে ব্যাসার্ধ হচ্ছে উচ্চতার √3 গুণ। একটা শঙ্কু রয়েছে, সেই শঙ্কুটার এলটা বলছে হাইটের দ্বিগুণ। মানে এইচটা যদি এক্স ধরে নেওয়া হয়, এইচটাকে যদি এক্স একক ধরে নেওয়া হয়, তাহলে এলটা হচ্ছে 2x একক। তাহলে আরটা কত হয় সেটা আমরা বার করছি। এখানে বলে দেওয়া ছিল যে হাইটটা যেটা রয়েছে তার ডবল হচ্ছে এল। তাহলে এলটাকে আমরা 2x ধরে নিয়েছি আর এইচটাকে এক্স ধরেছি। তো আর কত হবে সেটা বার করছি। আর বার করতে গেলে কি করতে হয়? √(L² - H²। এল স্কোয়ার বলতে হবে 2x তার স্কোয়ার, আর এইচ বলতে কত হবে? এক্স, এটার স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখানটা হচ্ছে 4x² - x²। তাহলে পাওয়া যাচ্ছে √3x²। তাহলে আর ইকাল টু আমরা কত পাচ্ছি? আর ইকাল টু পাচ্ছি √3 × x। এখানে এক্স বলতে কত ছিল? এক্স বলতে ছিল এইচ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাসার্ধটা হয়ে যাচ্ছে উচ্চতার √3 গুণ। তাহলে এখানে স্টেটমেন্টটা সত্য রয়েছে। নেক্সট কোশ্চেনে বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। তাহলে বলছে উহাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান বলেছে। তো চোঙের আয়তনের ফর্মুলা কি? চোঙের আয়তনের ফর্মুলা হচ্ছে πr²h, এত ঘন একক। আর বক্রতলের ক্ষেত্রফল কত হবে? বক্রতলের ক্ষেত্রফল হয়ে যাবে 2πrh, এত বর্গ একক। তো এদের সাংখ্য মানটা সমান বলেছে, মানে লেখা যেতে পারে πr²h = হচ্ছে 2πrh। তো এখান থেকে আর এর ভ্যালুটা বার করতে হবে। তো আমরা কি করব? পাইটাকে ক্যান্সেল করতে পারবো, এইচটাকেও ক্যান্সেল করতে পারবো। তাহলে r² = হয়ে যাচ্ছে 2r। তো এখান থেকে যদি একটা আর কে ক্যান্সেল করা যায় তাহলে পাওয়া যাবে r = হচ্ছে 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি ব্যাসার্ধটা হচ্ছে 2 একক। নেক্সট কোশ্চেনে বলছে দেখাও যে মিশ্র দ্বিঘাত করণী 7 - √2 এর অনুবন্ধী করণী হচ্ছে 7 + √2। আচ্ছা, দুটো করণীকে আমরা তখনই অনুবন্ধী করণী বলবো যখন এদের যোগফলটা হবে একটা মূলদ সংখ্যা এবং এদের গুণফলটাও একটা মূলদ সংখ্যা হবে। তো আমাদের দেখতে হবে যে এই দুটো করণীর যোগফল এবং গুণফল দুটো মূলদ সংখ্যা আসছে কিনা। তো এখানটা দেওয়া ছিল 7 - √2, আর একটা দেওয়া হচ্ছে 7 + √2। তো এদের যোগফল বার করছি আমরা। কত হবে? 7 - √2 + 7 + √2, এখান থেকে -√2 + √2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে হচ্ছে 14। তাহলে আমরা দেখতে পাচ্ছি এদের যোগফলটা হচ্ছে মূলদ সংখ্যা। আবার আমরা গুণফলটা বার করে দেখছি, তাহলে কত হবে? 7 - √2 × 7 + √2। তাহলে এখানটা হবে 7² - √2², মানে এটা a - b × a + b, এই ফরম্যাটে রয়েছে। তাহলে এটা লেখা যেতে পারে a² - b²। তাহলে 7² করলে হচ্ছে 49 আর √2² করলে হচ্ছে 2, তাহলে পাওয়া যাচ্ছে 47। তাহলে আমরা দেখতে পাচ্ছি এদের যোগফল এবং গুণফল দুটোই হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে বলা যেতে পারে 7 - √2 এর অনুবন্ধী করণী হচ্ছে 7 + √2।
নেক্সট কোশ্চেনে বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কু রয়েছে যার উচ্চতা হচ্ছে 12 সেন্টিমিটার, আয়তন দেওয়া রয়েছে, শঙ্কুটির ব্যাসার্ধ নির্ণয় করতে বলেছে। উচ্চতা বলছে 12 সেন্টিমিটার, এইচ বলছে 12 সেন্টিমিটার, আর আয়তন বলছে 100 পাই, এত ঘন সেন্টিমিটার। তো আমাদের ব্যাসার্ধ বার করতে বলেছে। তো শঙ্কুর আয়তনের ফর্মুলা কি? শঙ্কুর আয়তনের ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তো এখানটায় আর স্কোয়ার মানে আর এর ভ্যালুটা বার করতে হবে, এইচটা হচ্ছে 12, এটা ইকালটা হচ্ছে 100 পাই। তো এখান থেকে পাইটাকে ক্যান্সেল করা যাবে, 3 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 4 হচ্ছে, তো লেখা যেতে পারে 4 ইন্টু আর স্কোয়ার ইকালটা হচ্ছে 100, আর স্কোয়ার ইকালটা হচ্ছে 100/4, ক্যান্সেল করলে হচ্ছে 25, তাহলে আর ইকালটা হচ্ছে √25, তাহলে হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে আমরা দেখতে পাচ্ছি ব্যাসার্ধ ইকালটা হচ্ছে 5 সেন্টিমিটার। নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে এক্স সমানুপাতিক ওয়াই জেড আর ওয়াই সমানুপাতিক জেড এক্স। তাহলে বলছে জেড একটি অশূন্য ধ্রুবক, সেটা প্রুভ করতে হবে। তো এখানে দেওয়া হচ্ছে এক্স সমানুপাতিক ওয়াই জেড আর দেওয়া হচ্ছে ওয়াই সমানুপাতিক জেড এক্স। তো আমরা কি করবো, এখানে সমানুপাতিক সাইনটাকে তুলছি, তাহলে এটা কনস্ট্যান্ট K1 বসবে, আর এখানেও সমানুপাতিক সাইনটাকে তুলছি, এটা কনস্ট্যান্ট K2 হবে। তাহলে এখানটা লিখে দেবো যে K1 আর K2 হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। K1 আর K2 হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখানটায় কত হবে, x/y ইকাল টু কত হবে, x/y ইকাল টু হয়ে যাবে K1z। এখানটায় y/x ইকাল টু কত হবে, এটা হবে K2z। তো এটা আমরা 1 নাম্বার ধরলাম, এটা আমরা 2 নাম্বার ধরলাম। তো 1 আর 2 কে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে, x/y এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে y/x ইকাল টু হবে K1 ইন্টু জেড ইন্টু হয়ে যাবে K2 ইন্টু জেড। তো এখান থেকে ওয়াইটা ক্যান্সেল হচ্ছে, এক্সটাও ক্যান্সেল হচ্ছে, তাহলে কত পাওয়া যাচ্ছে, 1 ইকাল টু K1z ইন্টু K2z। তাহলে এখানটা লেখা যেতে পারে 1 ইকাল টু K1 K2 জেড স্কোয়ার। ঘুরিয়ে লিখছি K1 K2 জেড স্কোয়ার ইকাল টু হচ্ছে 1। তাহলে জেড স্কোয়ার ইকাল টু কত হবে, এটা হয়ে যাবে 1/K1 ইন্টু K2। তাহলে z ইকাল টু কত হবে, √1/K1 ইন্টু K2। তাহলে দেখো, দেখে বোঝাই যাচ্ছে জেডটা হচ্ছে একটা অশূন্য ধ্রুবক। আমরা জেড ইকাল টু পেয়েছি √1/K1 ইন্টু K2, তাহলে বলা যেতে পারে জেডটা হচ্ছে একটা অশূন্য ধ্রুবক। তাহলে এখানটা লিখে দেবে জেড ইকাল টু অশূন্য ধ্রুবক। এটাই আমাদের প্রমাণ করতে দেওয়া হচ্ছিল। নেক্সট কোশ্চেনে কি বলছে দেখো, বলছে 3 বন্ধু ABC একসঙ্গে কিছু মূলধন নিয়ে একটা বাস কিনেছে। তারা ঠিক করলো যে মোট আয়ের 2/5 অংশ তারা কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করে নেবে। কোনো এক মাসে 29260 টাকা আয় হয়েছে। তাহলে এ কাজের জন্য বি এর থেকে কত বেশি টাকা আয় করবে? মোট লাভ হচ্ছে 29260 টাকা। তাহলে এখানটা লিখবো যে মোট লাভ 29260 টাকা। তো কাজের জন্য ভাগ করেছে কত টাকা, 29260, এটার 2/5 অংশ, তাই এটাকে 2/5 দিয়ে মাল্টিপ্লাই করছি। তো এখানটায় আমরা 5 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানটায় পাওয়া যাবে 5, এখানটায় হচ্ছে 8, আবার হচ্ছে 5, আবার হচ্ছে 2, তাহলে মাল্টিপ্লাই করলে কত হবে, এটা হচ্ছে 40
11704 এত টাকা তারা কাজের জন্য ভাগ করে নিয়েছে। কি অনুপাতে ভাগ করেছে না, A:B:C বলেছিল 3:2:2, মানে এই অনুপাতে ভাগ করেছে। তাহলে এ কত পাবে? তাহলে এখানটা লিখবো এ পাবে 3/3 + 2 + 2 ইন্টু হবে 11704। তাহলে হচ্ছে 3/7 ইন্টু 11704 ক্যান্সেল করছি। তাহলে এখানটা কত পাওয়া যাবে? 1, এখানটা হচ্ছে 672। তো মাল্টিপ্লাই করতে হবে, মাল্টিপ্লাই করলে কত পাওয়া যাচ্ছে? এখানটা হচ্ছে 6, এখানটা হচ্ছে 150 এত টাকা। এত টাকা এ পাচ্ছে। বি কত টাকা পাবে? বি পাবে 2/3 + 2 + 2 ইন্টু 11704 2/7 ইন্টু 11704। তাহলে ক্যান্সেল করলে এখানটা পাওয়া যাচ্ছে 1672। তাহলে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এখানটা হচ্ছে 3344 এত টাকা। তাহলে এ আর বি এর লাভের ডিফারেন্সটা কত হচ্ছে? এ পেয়েছে 5016, বি পেয়েছে 3344। এ পেয়েছে 5016, বি পেয়েছে 3344। দুটোকে মাইনাস করে দিতে হবে। তাহলে কত হয়? এখানটা মাইনাস করলে হচ্ছে 2, এখানটায় হচ্ছে 7, এখানটা পাওয়া যাচ্ছে 6, এটা হচ্ছে 1672 এত টাকা। তাহলে এ বেশি পেয়েছে 1672 এত টাকা। এ বেশি পেয়েছে 1672 এত টাকা। আমি জায়গাটাকে আরেকবার বলছি। মোট লাভ ছিল এটা। তো কাজের জন্য এই টাকাটা 2/5 অংশকে ভাগ করে নিয়েছে। তো 2/5 অংশ কত হচ্ছে সেটা দেখলাম আমরা 11704। তো কাজের জন্য কি অনুপাতে ভাগ করেছে না, 3:2:2 অনুপাতে ভাগ করেছে। তাহলে এ কত পাবে? 3/3 + 2 + 2 ইন্টু 11704। এখান থেকে সলভ করে এর পরিমাণটা বার করলাম। আবার বি কত পাবে? 2/3 + 2 + 2 ইন্টু 11704। এখান থেকে আমরা পেলাম 3344 টাকা। তাহলে এ কত বেশি পেয়েছে? দুটোকে মাইনাস করে দিয়েছি। তাহলে এটা হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে বলছে একটা লম্ববৃত্তাকার চোঙ রয়েছে, একটা লম্ববৃত্তাকার শঙ্কু রয়েছে। এদের ভূমিতলে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত বলে দিয়েছে 3:4। তোমরা এখানটা লিখছি, ধরি চোঙের ব্যাসার্ধ হচ্ছে R1 আর শঙ্কুর ব্যাসার্ধ হচ্ছে R2 এত একক। চোঙের উচ্চতা হচ্ছে H1 একক, শঙ্কুর উচ্চতা হচ্ছে H2 একক। তো এখানে বলেছে যে এদের ব্যাসার্ধের অনুপাত হচ্ছে 3:4, মানে R1:R2 হচ্ছে 3:4। আবার এখানটায় বলেছে যে এদের আয়তনের অনুপাত বলে দিয়েছে। আয়তনের অনুপাত বলছে 9:8। উচ্চতার অনুপাত জিজ্ঞেস করেছে। তো চোঙের আয়তনটাকে আমরা V1 এত ঘন একক ধরছি, শঙ্কুর আয়তনটাকে আমরা V2 এত ঘন একক ধরছি। তাহলে এদের আয়তনের অনুপাত বলে দিয়েছে 9:8। তাহলে আমাদের বলছে H1:H2 কত হবে সেটা জিজ্ঞেস করা হয়েছে। তো দেখো এখানে V1/V2 কত হচ্ছে? এটা হচ্ছে 9/8। তো V1 বলতে কত হবে? V1 বলতে হচ্ছে চোঙের আয়তন। চোঙের আয়তনের ফর্মুলা কি? এটা হচ্ছে πr²h।
আচ্ছা, এখানটা বসবে R1, এখানটা বসবে H1। আর V2 বলতে কত হবে? V2 বলতে হবে শঙ্কুর আয়তন, মানে 1/3 পাই আর স্কোয়ার H। তো এখানে R এর জায়গায় বসবে R2, আর H এর জায়গায় লিখবো H2, ইকুয়াল টু হচ্ছে 9/8। কথাটা বুঝতে পারলে? চোঙের আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার H। তো এখানে R এর জায়গায় R1 বসবে, H এর জায়গায় H1 বসবে। আর শঙ্কুর আয়তনের ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার H। তো এখানে R এর জায়গায় R2 বসবে, আর H এর জায়গায় H2 বসবে। তো এখান থেকে দেখে বোঝাই যাচ্ছে পাইটাকে ক্যান্সেল করা যাবে, পাইটা ক্যান্সেল হচ্ছে। 1/3টা কি হবে? ফ্র্যাকশনের ডিভিশনের সময় কি হয়? মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়, তাহলে এটা হয়ে যাবে 3/1। তো এটাকে পরের লাইনে আমরা 3/1 লিখছি, তাহলে এখানটা হবে 3/1 R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার ইন্টু হচ্ছে H1/H2 ইকুয়াল টু হচ্ছে 9/8। আচ্ছা, এটাকে আর একটু সাজিয়ে লেখা যাক। এখানটা লিখবো 3/1, এখানটা লিখছি R1/R2 হোল স্কোয়ার, দুটোরই স্কোয়ার ছিল বলে হোল স্কোয়ার দিয়ে দিলাম। তো R1/R2 এর জায়গায় কত বসবে? এটা হচ্ছে 3/4, তাহলে এখানটা হবে 3/4 হোল স্কোয়ার। এটা হচ্ছে H1/H2 ইকুয়াল টু হচ্ছে 9/8। তাহলে কত হবে? 3 ইন্টু 3 স্কোয়ার করলে হচ্ছে 9, এখানটা হচ্ছে 16 ইন্টু H1/H2 ইকুয়াল টু হচ্ছে 9/8। এটাকে আরেকবার লিখে নেওয়া যাক। এখানে মাল্টিপ্লাই করলে হচ্ছে 27/16 ইন্টু হচ্ছে H1/H2 ইকুয়াল টু হচ্ছে 9/8। তাহলে H1/H2 ইকুয়াল টু কত হবে? 9/8। 16টা ডিভাইড ছিল, সাইড চেঞ্জ করলে মাল্টিপ্লাই হয়ে যাবে। 27টা মাল্টিপ্লাই রয়েছে, এটা সাইড চেঞ্জ করলে ডিভাইড হয়ে যাবে। ক্যান্সেল করলে এখানটা 3 পড়ে থাকছে, এখানটা 2 পড়ে থাকছে। তাহলে H1/H2 ইকুয়াল টু পাওয়া যাবে 2/3। তাহলে এদের উচ্চতার অনুপাত হচ্ছে 2:3। এটা হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে বলছে y সমানুপাতিক x কিউব। তাহলে বলছে y এর বৃদ্ধি 8:27 হলে x এর বৃদ্ধি কি অনুপাতে হবে? এখানে বলে দিয়েছে y সমানুপাতিক x কিউব। তো আমরা জানি যে সমানুপাতিক সাইনটাকে তুলে একটা কনস্ট্যান্ট k আসবে। তো যখন yটা হচ্ছে y1, তখন xটা হচ্ছে x1। তাহলে লেখা যেতে পারে যে y1 ইকুয়াল টু k ইন্টু x1 কিউব। y এর জায়গায় y1 লিখেছি, x এর জায়গায় x1 লিখেছি। আবার y এর জায়গায় যদি y2 লিখি, তাহলে x এর জায়গায় x2 বসাবো, এত অব্দি অসুবিধা নেই। এবার বলছে y1 ইসটু y2 ইকুয়াল টু হচ্ছে 8:27। তো এখানে y1 ইসটু y2 ইকুয়াল টু দেওয়া হচ্ছে 8:27। তাহলে লেখা যেতে পারে যে y1/y2 ইকুয়াল টু হচ্ছে 8/27। তো y1 এর জায়গায় কত লিখবো? y1 এর জায়গায় লিখবো k ইন্টু x1 কিউব, আর y2 এর জায়গায় কত লিখবো? k ইন্টু x2 কিউব ইকুয়াল টু হচ্ছে 8/27। তো এখান থেকে কেটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত হবে? x1/x2 হোল কিউব ইকুয়াল টু হয়ে যাবে 2/3 হোল কিউব, মানে এটাকে লেখা হচ্ছে 2/3 হোল কিউব। তাহলে এখান থেকে কিউবটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কত হবে? x1 ইসটু x2 ইকুয়াল টু হয়ে যাবে 2:3। তাহলে বলা যেতে পারে যে x এর পরিবর্তনটা হচ্ছে 2:3 এই অনুপাতে। এটাই আনসার, এটাই আমাদের জিজ্ঞেস করা হয়েছিল। এখানে 4-এর 1 নম্বরের প্রশ্নে একটা উপপাদ্য দেওয়া রয়েছে। এখানে বলছে যুক্তি দিয়ে প্রমাণ করো যে কোনো একটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো হচ্ছে সম্পূরক কোণ। কোনো একটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো হচ্ছে সম্পূরক কোণ, এটা আমাদের যুক্তি দিয়ে প্রমাণ করতে বলেছে। দেখো, এটা হচ্ছে উপপাদ্য নাম্বার 38। এখানে কি বলছে দেখো, বলছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক কোণ। দেখে বুঝতেই পারছো এটা হচ্ছে 38 নম্বর উপপাদ্য। এটা হচ্ছে তোমাদের বইয়ের পেজ নাম্বার 164। পেজ নাম্বার 164 এর হচ্ছে 38 নম্বর উপপাদ্য। এটা দেওয়া হচ্ছে 4-এর 1 নম্বরের প্রশ্নে। তোমরা এই প্রদত্ত থেকে শুরু করে প্রমাণিত অবধি এত অবধি লেখাটা লিখে দিতে পারবে। নেক্সট 4-এর 2টাও একটা উপপাদ্য দেওয়া রয়েছে। এটা বলছে যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তের বহিস্থ কোনো একটা বিন্দু থেকে যে দুটো স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখা অংশ দুটোর দৈর্ঘ্য সমান
এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। এটা হচ্ছে তোমাদের বইয়ের পেজ নাম্বার 211 রয়েছে। উপপাদ্য নাম্বার হচ্ছে 41। সেখানে কি বলা হয়েছে দেখো, বলছে বৃত্তের বহিস্থে কোনো একটা বিন্দু থেকে যে দুটো স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখা অংশ দুটোর দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। দেখে বুঝতেই পারছো এটা দেওয়া হচ্ছে উপপাদ্য নাম্বার 41। তোমরা এই প্রদত্ত থেকে শুরু করে লাস্টে প্রমাণিত অবধি লিখে দেবে। নেক্সট 5 নম্বরের কোশ্চেন দেখা যাক। এখানে বলছে বার্ষিক 4% সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে। এখানে রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে 4%, প্রিন্সিপাল বলে দিয়েছে 600 টাকা। ইন্টারেস্ট বলছে 168, তাহলে আমাদের টাইমটা জিজ্ঞেস করেছে। ইন্টারেস্ট বলছে 168 এত টাকা, টাইমটা কত হবে জিজ্ঞেস করেছে। টাইম বার করার ফর্মুলা হচ্ছে I × 100/P × R। তাহলে এখানে I বলছে 168 × 100, P বলছে 600 টাকা, আর বলছে 4। তাহলে এখান থেকে দুটো জিরো ক্যান্সেল হয়ে যাবে, 4 দিয়ে ক্যান্সেল করলে এখানটা হচ্ছে 42, 6 দিয়ে ক্যান্সেল করলে এখানটা হচ্ছে 7। তাহলে টাইমটা হয়ে যাচ্ছে 7 ইয়ার্স। এটা হচ্ছে আনসার। 7 বছরে এত টাকার ইন্টারেস্ট হবে এটা। লাস্ট কোশ্চেন দেখো, এখানে বলছে কত টাকা বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে CI তে বলে দিয়েছে 2 বছর পরে সুদে আসলে হবে 3528। সুদে আসলে বলতে এইটা দেওয়া হচ্ছে 3528। টাইম বলতে হচ্ছে এনটা বলছে 2 বছর, এখানে এন গিভেন হচ্ছে 2 বছর, আর আর দেওয়ার হচ্ছে 5%, আর দেওয়ার হচ্ছে 5%। তো আমাদের পিটা কত হবে সেটা জিজ্ঞেস করেছে। তো এবার করা ফর্মুলা কি? এবার করা ফর্মুলা হচ্ছে P × 1 + R/100 হোল টু দি পাওয়ার n। এটা হচ্ছে এবার করা ফর্মুলা। তো এখানে এ দেওয়ার হচ্ছে 3528, পিটা আমাদের বার করতে হবে। এখানে আর কত দেওয়ার হচ্ছে? আর দেওয়ার হচ্ছে 5, এন বলতে হচ্ছে 2, 5 দিয়ে ক্যান্সেল করলে এখানটা হবে 20। তাহলে কত পাওয়া যাচ্ছে? এখানে পাওয়া যাচ্ছে 3528 = P × এটাকে প্লাস করলে হয়ে যাবে 21/20, পাওয়ারে হচ্ছে 2। তাহলে লেখা যেতে পারে P × 21 × 21, মানে যেহেতু পাওয়ারে স্কোয়ার ছিল, যেহেতু পাওয়ার এখানে স্কোয়ার ছিল তাই এখানটা লেখা হচ্ছে 21 × 21, আর নিচটা লেখা হচ্ছে 20 × 20 = হচ্ছে 3528। তাহলে P = কত হবে? 3528 × 20 × 20 বাই দিয়ে হচ্ছে 21 × 21। 21 দিয়ে 3528 কে ক্যান্সেল করলে এখানটা পাওয়া যাচ্ছে 168, আবার 21 দিয়ে ক্যান্সেল করছি তাহলে এখানটা হবে 8। তাহলে 8 × 20 × 20 করতে হবে, তাহলে কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 3200। তাহলে প্রিন্সিপালটা পাওয়া যাচ্ছে 3200 টাকা। এটাই আমাদের জিজ্ঞেস করা হচ্ছিল, এটাই আনসার। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি। এর পরবর্তী পার্টে অন্য কোনো কোশ্চেন সেট নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।